আজকে হচ্ছে আমরা যেটা স্টার্ট করবো সেটার নাম হচ্ছে আদর্শ গ্যাস। বুঝি নাই সেটা কি বলছো, বুঝি নাই আমি কিছু বলছো। আচ্ছা, তো দেখো আমরা আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটা করবো। তো এই চ্যাপ্টারে একটু ফুল ফোকাস দিই তখন তো বলা যাবে না। দেখো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটা আমরা বলছিলাম সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। সেই টপিক্সের নাম কি? রিলেটিভ হিউমিডিটি। সো একটু মনোযোগ দিয়ে, রিলেটিভ হিউমিডিটি এটার বাংলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটার বাংলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, খাতা কলম কেউ ধরার দরকার নেই, জাস্ট আমার বোর্ডে হচ্ছে ফোকাস রাখবো। ওকে সাজ্জাদ, ফুল ফোকাস দিয়ে দেখো আপেক্ষিক আর্দ্রতা এই টপিকটা হচ্ছে আমরা পড়বো। ওকে, আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে আদর্শ গ্যাস। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের 10 চ্যাপ্টার এবং লাস্টের চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক্সটা, যে টপিক্সের উপর বেস করে হচ্ছে পুরো চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে, ওই টপিক্সের নাম হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। ওকে, আচ্ছা, তো আরেকটা টপিক আছে সেটা হচ্ছে শিশিরাঙ্ক, এটা আমরা এর ভেতরেই দেখবো। তো এই রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা এটা আমরা কেন শিখবো? আমরা প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে কেন দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? কেন দিয়ে হচ্ছে স্টার্ট করি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার। এই রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা চ্যাপ্টারটা আমরা কেন করবো, ওকে, বা এটা আমাদের ডেইলি লাইফে কোথায় কাজে লাগবে। তো দেখো আমি কিছু উদাহরণ দিয়ে হচ্ছে তোমাদের কাছে বলি। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের চিটাগং শহর, এটা হচ্ছে চিটাগং শহর, আর এটা হচ্ছে আমাদের কক্সবাজার, ঠিক আছে? এটা হচ্ছে কক্সবাজার শহর। ওকে, এটা হচ্ছে কক্সবাজার। তো চিটাগং শহরের আজকের দিনে তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং কক্সেরও আজকের দিনে তাপমাত্রা আমরা ধরে নিচ্ছি কত? 33 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুইটার জায়গায় দুইটা শহরের তাপমাত্রা কত আজকে? 33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুইটা শহরের তাপমাত্রা সেম হওয়ার পরেও আমি যদি চিটাগংয়ে যাই এবং আজকে যদি আমি কক্সবাজারেও যাই, তাহলে দুইটা জায়গায় কি আমার ফিলিং সেম থাকবে নাকি ডিফারেন্ট থাকবে? তো আনসার হচ্ছে মনে হতে পারে যে সেম থাকবে, কারণ দুইটা জায়গায় তাপমাত্রা কি আছে? সেম আছে, কিন্তু দুইটা জায়গার ফিলিং ডিফারেন্ট থাকতে পারে। সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটির উপর ডিপেন্ড করে। তো আমি ধরে নিচ্ছি আমাদের চিটাগংয়ের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে আজকে অনলি 40%, ধরে নিচ্ছি, ঠিক আছে? এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। রিলেটিভ হিউমিডিটি কি, এটা কিভাবে বের করতে হয়, এগুলো সবগুলো আমরা চ্যাপ্টারের ভেতরেই হচ্ছে পড়বো। ওকে, তো আমরা আপাতত ধরে নিই যে আমরা রিলেটিভ হিউমিডিটি সম্পর্কে জানি এবং চিটাগং শহরের রিলেটিভ হিউমিডিটি কত? 40% এবং কক্সবাজারের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 80%। কক্সবাজারের রিলেটিভ হিউমিডিটি কত? 80%। রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। ওকে, তাহলে চিটাগং শহরের আজকের দিনে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 40% এবং কক্সবাজারের আজকের দিনে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে কত? 80%। তাহলে দুই জায়গার আমার ফিলিং কিন্তু ডিফারেন্ট হবে, অর্থাৎ দুই জায়গার ফিলিং কি হবে? ডিফারেন্ট হবে। আমার চিটাগং শহরে আজকে হচ্ছে আমার স্বস্তি অনুভব হবে, আর কক্সবাজার শহরে হচ্ছে আমার তুলনামূলক অস্বস্তি অনুভব হবে। অর্থাৎ তুলনামূলক চিটাগং শহরে আরাম অনুভব হবে এবং কক্সবাজারে তুলনামূলক কি হবে আমার কাছে? অস্বস্তি অনুভব হবে, ঠিক আছে? কেন? কারণ রিলেটিভ হিউমিডিটি ডিফারেন্ট। ওকে, তো যেখানে রিলেটিভ হিউমিডিটি কম থাকে ওখানে হচ্ছে তুলনামূলক আরাম অনুভূত হয়, এবং যেখানে রিলেটিভ হিউমিডিটি কি থাকে? বেশি থাকে, সেখানে হচ্ছে তুলনামূলক স্বস্তি অনুভব হয়। তাহলে এখান থেকে আমরা আনসার দিতে পারবো যে কোথায় আমাদের তুলনামূলক স্বস্তি অনুভব হবে। তো খেয়াল করো, কোথায় তুলনামূলক স্বস্তি অনুভব হবে বা কোথায় তুলনামূলক আরাম অনুভব হবে। দুই জায়গায় কিন্তু আমার ফিলিংটা কি হবে না? সেম হবে না। দুই জায়গায় তাপমাত্রা সেম হওয়ার পরও দুই জায়গায় আমার ফিলিংটা কি হবে? ডিফারেন্ট হবে। তো এই ডিফারেন্ট হওয়ার কারণটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। যেখানে রিলেটিভ হিউমিডিটি কম থাকবে সেখানে আরাম অনুভব হবে বেশি, আর যেখানে রিলেটিভ হিউমিডিটি কি থাকবে? বেশি থাকবে, সেখানে আমাদের তুলনামূলক হচ্ছে অস্বস্তি অনুভব হবে। তারপরে আমরা আনসার দিতে পারবো কোথায় একটা ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে। কোথায় ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে? কোথায় কোনো একটা ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে? তাহলে আমি যদি এই প্রশ্নটা করি যে কোথায় একটা ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হতে পারে এখানেও তাপমাত্রা 33, এখানেও তাপমাত্রা 33, তাহলে দুইটার জায়গায় হচ্ছে ভেজা কাপড় একই টাইম হচ্ছে শুকানোর কথা, কিন্তু বাস্তবতা এরকম না। এখানে হচ্ছে আমাদের দেখা যাবে যে এইখানে হচ্ছে আমরা দেখবো যে ভেজা কাপড়টা তাড়াতাড়ি শুকাচ্ছে, এবং এইখানে আমরা দেখবো যে ভেজা কাপড়টা এখানে দেরিতে শুকাচ্ছে। অর্থাৎ এখানে ভেজা কাপড়টা তাড়াতাড়ি শুকাবে, এখানে ভেজা কাপড়টা দেরিতে শুকাবে। কেন, কি জন্য, এগুলো হচ্ছে সবগুলো আমরা চ্যাপ্টারের মধ্যে করবো। আমরা হচ্ছে প্রাথমিকভাবে দেখতেছি যে আমরা এখানে কি জানতে যাচ্ছি এই চ্যাপ্টারে, রিলেটিভ হিউমিডিটিটা আমরা কেন শিখতে যাচ্ছি, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনগুলোর আমরা আনসার হচ্ছে করতে পারবো, ঠিক আছে?
তারপরে ফর এক্সাম্পল ধরো এই যে আমাদেরকে বলা হলো একটা ডে নাইট ম্যাচ হচ্ছে, তোমরা তো ক্রিকেট খেলা দেখো, তো একটা ডে নাইট ম্যাচ হবে, একটা ডে নাইট ক্রিকেট ম্যাচ হবে, ঠিক আছে, ডে নাইট ক্রিকেট ম্যাচ। তো আমরা জানি ডে নাইট ক্রিকেট ম্যাচে হচ্ছে যারা হচ্ছে ডেতে ব্যাটিং করে ওদেরকে কি করতে হবে, নাইটে বোলিং করতে হবে, আর যারা হচ্ছে ডেতে বোলিং করবে ওদের নাইটে কি করতে হবে, ব্যাটিং করতে হবে, ঠিক আছে। তো যদি তো এই যে টস জিতার পর ধরো দুইটা টিম, এই দুইটা টিমের ক্যাপ্টেন যারা আছে ওদেরকে টস জিতে ওঠে, এবার ডিসাইড করতে হবে যে কে ব্যাটিং নেবে আর কে হচ্ছে বোলিং নেবে। তো এই ক্যাপ্টেনরা এই ডিসাইডটা কিভাবে করে, ডিসিশনটা ওরা কিভাবে নেয়, মানে টস জিতে আমি ব্যাটিং নিব নাকি বোলিং নিব, এই ডিসিশনটা ওরা কিভাবে নেয়, ওদের টিমের উপর বেস করে হচ্ছে ওরা নেয় যে ওদের টিমে হচ্ছে পেসার কয়জন আছে, স্পিনার কয়জন আছে, ব্যাটসম্যান কয়জন আছে, ওগুলোর উপর বেস করে হচ্ছে টিম কন্ডিশনের উপর বেস করে হচ্ছে ওরা ডিসিশন নেয় যে ওরা ব্যাটিং নেবে নাকি বোলিং নেবে, তাই তো। তো দেখো আরো একটা বিষয়, সেটা হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করে, ওয়েদারের উপর ডিপেন্ড করেও হচ্ছে ওরা কি করে এই ডিসিশনটা নেয়, অথবা ওদের ডিসিশন নেওয়ার পেছনে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ওয়েদার। এবং ওয়েদারের যে বিষয়টা হচ্ছে ওরা দেখে সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি কত থাকবে, আমার ডেতে রিলেটিভ হিউমিডিটি কত থাকবে, আমার নাইটে রিলেটিভ হিউমিডিটি কত থাকবে। তার কারণ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি যদি বেশি থাকে, 100-এর কাছাকাছি থাকে, তখন বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে, বোঝা গেছে। রিলেটিভ হিউমিডিটি যদি আমাদের 100-এর কাছাকাছি থাকে তখন বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে, আর যদি রিলেটিভ হিউমিডিটি 50%-এর কম থাকে, 60%-এর কম থাকে, তখন ওই জায়গার আবহাওয়া কি থাকে, শুষ্ক থাকে, শুষ্ক থাকে। আর 80%-এর কাছাকাছি হলে বা 90% হলে, 100-এর কাছাকাছি হলে, তখন ওই জায়গায় বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে, বোঝা গেছে। তো যদি বৃষ্টি পড়ে বা হচ্ছে বৃষ্টি না পড়লেও হচ্ছে মাঠগুলো কি থাকে, শিশিরের কারণে ভেজা থাকে, যদি রিলেটিভ হিউমিডিটি আমাদের বেশি হয়, তাহলে আমি যদি ব্যাটিং নিই, আমি যদি টসে জিতে যদি আমি চিন্তা করি যে অ্যাজ এ ক্যাপ্টেন আমি ব্যাটিং নিব, তার মানে হচ্ছে আমাকে নাইটে কি করতে হবে, বোলিং করতে হবে, ফিল্ডিং করতে হবে। তো নাইটে যদি দেখি যে আমার আপেক্ষিক আর্দ্রতা 100-এর কাছাকাছি, তাহলে হচ্ছে এইটা আমার বোলারদের জন্য কি হবে, সমস্যা হবে। কি সমস্যা হবে, আমার বলটা বারবার গ্রিপ করবো, এটাকে বারবার কি করতে হবে, মুছতে হবে। কেন, কারণ মাঠটা ভেজা, শিশিরের কারণে মাঠটা ভেজা হয়ে আছে, বুঝছি কিনা। তো এই জন্য আমরা হচ্ছে এই টস জিতে ক্যাপ্টেন হচ্ছে ব্যাটিং নেবে নাকি বোলিং নেবে, সেটাও কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে, টিম কন্ডিশনের উপর ডিপেন্ড করে, প্লাস ওয়েদারের একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটির উপরে, ঠিক আছে। ওটা ওরা চেক করে নেয় যে নাইটে রিলেটিভ হিউমিডিটি কত হইতে পারে, ঠিক আছে। তাহলে টস জিতে হচ্ছে ডিসিশন নেওয়ার যে ব্যাপারটা, টস জিতে হচ্ছে আমরা ডিসিশন নেওয়ার ব্যাপারটা, সেটাতেও কিন্তু আমাদের কিসের হাত আছে, সেটা তো হচ্ছে রিলেটিভ হিউমিডিটির কি আছে, আমাদের অবদান আছে। আমাদের রিলেটিভ হিউমিডিটি জানতে হয় যে আমরা টস জিতে হচ্ছে কি নিব, ব্যাটিং নিব নাকি বোলিং নিব, ওকে। আচ্ছা, তো এই কোশ্চেনগুলো হচ্ছে আনসার আমরা বলতে পারবো যদি আমরা এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝি। রিলেটিভ হিউমিডিটি কি, এটা কিভাবে বের করতে হয়, কেন রিলেটিভ হিউমিডিটি কম হলে সেখানে স্বস্তি অনুভব হয়, সেখানে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়, ঠিক আছে, এবং শিশির পড়ে না। রিলেটিভ হিউমিডিটি কম হলে তখন শিশির পড়বে না, রিলেটিভ হিউমিডিটি যদি বেশি হয় তখন মাঠটা কি থাকবে, ভেজা থাকবে শিশিরের কারণে। তো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে ওয়েদার ফরকাস্ট করার জন্য হচ্ছে তখন আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারে করতে যাচ্ছি, রিলেটিভ হিউমিডিটি নিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে করতে যাচ্ছি। তোমরা কি এটা বুঝছো কিনা, ওকে। ইন্দার কি এটা বুঝছো যে যেটা বোঝাচ্ছি সাবজেক্ট, বাকিটা তো এই ক্লাসটা আগে পড়ছো। তো আমি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে আমরা এবার এই চ্যাপ্টারে হচ্ছে ঢুকবো। তো দেখো এই জিনিসগুলো বোঝার জন্যই হচ্ছে আমরা রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে হচ্ছে জানবো। তো দেখো আমরা এই রিলেটিভ হিউমিডিটি টপিকসটা বোঝার জন্য সবার প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্যাচুরেটেড কি জিনিস, এবং আনস্যাচুরেটেড কি জিনিস, ঠিক আছে। যারা হচ্ছে আগে ক্লাসটা করছো তারাও একটু মনোযোগ দাও, ধৈর্য রাখো। তো দেখো আমরা হচ্ছে ক্লাসটা এক্সটেন্ড করবো, মানে আগের পড়াগুলো যেগুলো থাকবে এর বাইরেও হচ্ছে পড়াবো। তো দেখো স্যাচুরেটেড কি জিনিস, স্যাচুরেটেড বাংলা হচ্ছে সম্পৃক্ত, এবং আনস্যাচুরেটেড এটার বাংলা হচ্ছে অসম্পৃক্ত। তো আমাদেরকে রিলেটিভ হিউমিডিটি বোঝার জন্য আগে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড এই দুইটা টপিক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো আমার কাছে হচ্ছে একটা গ্লাস আছে, এই গ্লাসে আমি হচ্ছে পানি রাখলাম, ওকে। কতটুকু পানি রাখলাম, আমি 1 লিটার পানি রাখলাম। তো এরপরে এই পানির মধ্যে হচ্ছে আমি চিনি মিশাবো, চিনি মিশাবো। তাহলে এই পানিতে যদি আমি চিনি মিশাই, তখন ধরে নিচ্ছি আমার তাপমাত্রা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। এই গ্লাসের তাপমাত্রা কত এখন,
25°C। তো এখানে হচ্ছে আমরা এবার চিনি মিশাবো। তো তোমাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আমি কি আনলিমিটেড চিনি এখানে মিশাতে পারবো কিনা? আনসার হচ্ছে না, একটা পর্যায়ে চিনি আর এখানে মিশবে না এবং সেগুলো অধক্ষেপ আকারে এখানে কি হয়ে থাকবে, পড়ে থাকবে। অর্থাৎ এই 1 লিটার পানি এই 25°C তাপমাত্রায় এই 1 লিটার পানি যতটুকু চিনি ধারণ করতে পারবে ততটুকু ধারণ করবে, বাকিগুলো সে কি করবে, নিচে ফালাই দিবে। তো আমি ধরে নিচ্ছি এই 25°C তাপমাত্রায় 1 লিটার পানি কতটুকু চিনি নিজের মধ্যে ধারণ করতে পারে বা নিজের মধ্যে মিশাতে পারে। আমি ধরে নিচ্ছি হচ্ছে সেটা 1 কেজি ধরে নিচ্ছি, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এই 1 লিটার পানির চিনি ধারণ ক্ষমতা কত, চিনি ধারণ ক্ষমতা হচ্ছে 1 কেজি, এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 কেজি চিনি হচ্ছে এখানে মিশবে, বাকিগুলো অধক্ষেপ আকারে পড়ে থাকবে। তো এখন আমি যদি এখানে 1 কেজি চিনির জায়গায় 0.5 কেজি চিনি মিশাই, এখানে যদি আমি 0.5 কেজি চিনি দিই, তাহলে এই সিচুয়েশনটাকে আমরা বলবো বর্তমানে এটাই হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। এটাই হচ্ছে আমাদের অসম্পৃক্ত অবস্থা। অর্থাৎ এই 1 লিটার পানি 25°C তাপমাত্রায় 1 লিটার পানি যতটুকু চিনি নিজের মধ্যে ধারণ করতে পারবে, ঠিক আছে, ততটুকু চিনি আমরা এখানে মিশাই নেই, তার চেয়ে কম মিশেছি। নিজের মধ্যে সে যতটুকু চিনি ধারণ করতে পারবে তার চেয়ে কি মিশেছি, কম মিশেছি। তো এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত অবস্থা বলবো। সে 25°C তাপমাত্রায় এই 1 লিটার পানি নিজের মধ্যে 1 কেজি চিনি ধারণ করতে পারবে, আমরা মিশেছি কতটুকু, 0.5 কেজি। তো এই সিচুয়েশনটাকে আমরা বলবো অসম্পৃক্ত অবস্থা। তো দেখো আমরা এরপরে আরো অনেকগুলো চিত্র আঁকবো, তো যেটা আমরা মিশাচ্ছি ওটাকে আমরা স্মল m দ্বারা লিখবো, আর যেটা হচ্ছে ওর ধারণ ক্ষমতা, সে যতটুকু চিনি নিজের মধ্যে ধারণ করতে পারবে ওইটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল M দ্বারা লিখবো, যাতে করে আমাদের এই বড় লাইনটা বারবার লিখতে না হয়। বুঝছি? তাহলে সে যতটুকু চিনি নিজের মধ্যে ধারণ করতে পারবে সেটাকে ক্যাপিটাল M দ্বারা লিখবো, আর হচ্ছে যতটুকু চিনি আমরা সেখানে মিশাবো সেটাকে আমরা কি দ্বারা লিখবো, স্মল m দ্বারা লিখবো। ওকে, তাহলে দেখো আমি আরেকটা গ্লাস নিলাম, এই গ্লাসের তাপমাত্রাও কত রাখলাম, 25°C রাখলাম। এই গ্লাসের তাপমাত্রা কত রাখছি, 25°C তাপমাত্রা, এবং এখানে পানি আছে কতটুকু, এখানে পানি আছে 1 লিটার পানি। এই 1 লিটার পানি 25°C তাপমাত্রায় নিজের মধ্যে কতটুকু চিনি ধারণ করতে পারবে, আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে কত, 1 কেজি চিনি নিজের মধ্যে কি করতে পারবে, ধারণ করতে পারবে। এখন আমি এখানে মিশাইছি হচ্ছে কত কেজি, 1 কেজি মিশাইছি, অর্থাৎ স্মল এমটাও কত, স্মল এমটাও হচ্ছে 1 কেজি। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড। এটাকে আমরা বলবো সম্পৃক্ত বা স্যাচুরেটেড। অর্থাৎ এই তাপমাত্রায় এই পরিমাণ পানি যতটুকু চিনি নিজের মধ্যে ধারণ করতে পারে ঠিক ততটুকু চিনি যদি আমরা মিশাই তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত সিচুয়েশন বলবো। ঠিক আছে, আচ্ছা না বুঝলে বলবা, ছোট থেকে ছোট বিষয় না বুঝলে অবশ্যই বলবা। তো এরপরে দেখো আমরা আরেকটা চিত্র এখানে আঁকতেছি, আরেকটা গ্লাসের চিত্র। এখানেও হচ্ছে 25°C তাপমাত্রা, এখানে 1 লিটার পানি আছে, 1 লিটার পানি আছে এখানে, এবং তার ধারণ ক্ষমতা কত, চিনির ধারণ ক্ষমতা কত, চিনির ধারণ ক্ষমতা হচ্ছে 1 কেজি, তার চিনির ধারণ ক্ষমতা হচ্ছে 1 কেজি। এবার আমরা এখানে চিনি মিশাইছি হচ্ছে 1.2 কেজি। কত কেজি চিনি মিশাইছি, 1 কেজির চেয়েও বেশি মিশাইছি। তাহলে এই 1.2 কেজি চিনি কি সে নিজের মধ্যে রাখতে পারবে, আনসার হচ্ছে না, কারণ তার প্যাট হচ্ছে 1 কেজি রাখা, তার ধারণ ক্ষমতা হচ্ছে কত, 1 কেজি রাখা। তাহলে সে 1 কেজি হচ্ছে মিশাতে পারবে, নিজের মধ্যে হচ্ছে 1 কেজি রাখতে পারবে। আর বাকি হচ্ছে 0.5 কেজি সে কি করবে, বাকি 0.2 কেজি, বাকি 0.2 কেজি সে হচ্ছে অধক্ষেপ আকারে বাইরে ফেলে রাখবে, অর্থাৎ পাত্রের নিচে হচ্ছে ফেলে রাখবে। বুঝছি কিনা, অধক্ষেপ আকারে নিচে ফেলে রাখবে। তাহলে এখানে স্মল এম কোনটা, স্মল এম হচ্ছে 1 কেজি, স্মল এম কখনো ক্যাপিটাল এম হচ্ছে বেশি হবে না। কি বলছি বোঝা গেছে, আমরা মিশাইছি 1.2 কেজি, কিন্তু 1.2 কেজি তো সে নিজের মধ্যে মিশাতে পারবে না। তার কারণ হচ্ছে তার ধারণ ক্ষমতা হচ্ছে কতটুকু মিশানো, 1 কেজি মিশানো। তাহলে সে 1 কেজি মিশাতে পারবে এবং 0.2 কেজি সে নিচে ফালাই দিবে, এবং সেটাকে আমরা কি আকারে দেখবো, অধক্ষেপ আকারে দেখবো। তো এই সিচুয়েশনটাকে আমরা কি সম্পৃক্ত বলবো নাকি অসম্পৃক্ত বলবো নাকি অতি সম্পৃক্ত বা অতি তিক্ত বলবো? তো এটার আনসার হচ্ছে এটাকেও আমরা সম্পৃক্ত বলবো। তো দেখো এটাকেও আমরা কি বলবো, সম্পৃক্ত বলবো। অতি তিক্ত বলে কিছু নাই, ফিজিক্সে অতি তিক্ত বলে কি নাই, কিছু নাই। দেখো এটাকে আমরা সম্পৃক্ত বলছি, কারণ সম্পৃক্ত কনসেপ্টটা কি, সম্পৃক্ত কনসেপ্টটা হচ্ছে সে যতটুকু ধারণ করতে পারবে ততটুকু যদি তার মধ্যে থাকে সেটাই সম্পৃক্ত, যতটুকু ধারণ করতে পারবে ততটুকু যদি তার মধ্যে থাকে সেটাই সম্পৃক্ত, আর যতটুকু ধারণ করতে পারবে ততটুকু যদি তার মধ্যে না থাকে সেটা কি, অসম্পৃক্ত। তাহলে এটাও কি, সম্পৃক্ত। তো এখানে এই 0.2 কেজি কিন্তু সে নিজের মধ্যে মিশাই নেয়, সেগুলো ফেলে দিছে নিচে, সেগুলো অ্যাকসেপ্ট করে না। ব্যাপারটা বোঝা গেছে?
তাহলে সে 1 কেজি ধারণ করতে পারবে, সে 1 কেজিই রাখছে, আর 0.2 কেজি সে ফালাই দিছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত বলবো। অতিপৃক্ত বলে ফিজিক্সে কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সিচুয়েশন দেখবো, আরেকটা গ্লাসের চিত্র হচ্ছে আমরা দেখবো। দেখো আমরা আরেকটা গ্লাসের চিত্র এখানে লিখতেছি। এই গ্লাসেও হচ্ছে 1 লিটার পানি রাখলাম আমরা, এই গ্লাসেও হচ্ছে 1 লিটার পানি আছে, এবং এটার তাপমাত্রা আমরা 25 থেকে বাড়িয়ে হচ্ছে 35 ডিগ্রি করে দিচ্ছি। কত? 35 ডিগ্রি সেলসিয়াস করে দিচ্ছি। তো আমরা জানি হচ্ছে তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতা সম্পর্ক কেমন? সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে ধারণ ক্ষমতা কি হয়ে যাবে? বেড়ে যাবে। অর্থাৎ এই 1 লিটার পানি নিজের মধ্যে আরো বেশি পরিমাণে চিনি কি করতে পারবে? ধারণ করতে পারবে। আগে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই 1 লিটার পানি নিজের মধ্যে 1 কেজি চিনি ধারণ করতে পারত। এবার তাপমাত্রা বাড়ানোর কারণে এই 1 লিটার পানি নিজের মধ্যে আরো বেশি চিনি ধারণ করতে পারবে, তার কারণ ধারণ ক্ষমতা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতার সম্পর্ক সমানুপাতিক। তো আমি ধরে নিচ্ছি এই 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানি নিজের মধ্যে কতটুকু চিনি ধারণ করতে পারে? 1.2 কেজি চিনি নিজের মধ্যে ধারণ করতে পারবে। আমরা ধরে নিচ্ছি যে তার ধারণ ক্ষমতা 1 কেজি থেকে কত হয়ে গেছে? 1.2 কেজি হয়ে গেছে। তাহলে এবার এই যে 0.2 কেজি আছে, এই 0.2 কেজিটাও কি হবে? এই 0.2 কেজি চিনিটাও পানির সাথে মিক্স হয়ে যাবে। অর্থাৎ এবার আমার স্মল এমটা কত হবে? স্মল এমটা হবে 1.2 কেজি। এই 0.2 কেজিটাও কি হবে? চিনির সাথে এবার মিক্স হয়ে যাবে। তো এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? এই সিচুয়েশনটাও হচ্ছে সম্পৃক্ত। এই সিচুয়েশনটাও কি? সম্পৃক্ত। তার কারণ হচ্ছে তার ধারণ ক্ষমতা যত ততটুকু তার মধ্যে আছে। দ্যাটস ওয়াই এটা কি বলবো? এটাকে আমরা সম্পৃক্ত বলবো। তাহলে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্তের ব্যাপারটা বুঝছি। আমি যদি সামারি করে যদি বলি যে সে যতটুকু ধারণ করতে পারবে ততটুকু যদি না থাকে সেটা অসম্পৃক্ত, আর যতটুকু ধারণ করতে পারবে ততটুকু যদি থাকে সেটা সম্পৃক্ত। তার চেয়ে যদি বেশি থাকে সে কিন্তু বেশি রাখতে পারবে না, কারণ তার রাখার ক্ষমতা হচ্ছে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই। এর বেশি যদি আমরা দেই সেটা সে অ্যাকসেপ্ট করবে না, সেটা সে কি করবে? নিচে ফালাই দিবে। ঠিক আছে? তাহলে এই তিনটা সিচুয়েশনে কি? সম্পৃক্ত। এই দুটোটা সিচুয়েশন সম্পৃক্ত, তিনটা সিচুয়েশনে সম্পৃক্ত। জাস্ট এটাই হচ্ছে কি? অসম্পৃক্ত। ওকে? তো এবার হচ্ছে আমরা এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এগুলো আমরা মুছে দিচ্ছি, এগুলো যদি তোমরা বুঝো তো আমরা হচ্ছে এবার এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে এরপরে আমরা দেখো, এরপর আমরা করতে যাচ্ছি হচ্ছে এবার আমরা এখানে যেখানে পানি পড়ছিলাম ওই পানির জায়গায় হচ্ছে আমরা বায়ুকে পড়বো। পানির জায়গায় কাকে পড়বো? বায়ুকে পড়বো। যে জায়গায় আমরা পানি চিন্তা করছি সেই জায়গায় হচ্ছে আমরা বায়ু চিন্তা করব, এবং যে জায়গায় আমরা হচ্ছে চিনি চিন্তা করছি সেই জায়গায় হচ্ছে আমরা জলীয় বাষ্প চিন্তা করবো। সেই জায়গায় কি চিন্তা করব? জলীয় বাষ্প চিন্তা করবো। অর্থাৎ পানিকে আমরা রিপ্লেস করবো হচ্ছে বায়ু দ্বারা, এবং চিনিকে রিপ্লেস করবো কি দ্বারা? জলীয় বাষ্প দ্বারা রিপ্লেস করবো। ওকে? আচ্ছা, জলীয় বাষ্পটা কি? জলীয় বাষ্পটা হচ্ছে আমাদের শরীর থেকে যে ঘামগুলো শুকায় যাচ্ছে ওগুলাই হচ্ছে কি? জলীয় বাষ্প। কাপড় শুকানোর পর কাপড় থেকে যে পানিগুলো বাষ্পায়িত হচ্ছে সেগুলোই কি? জলীয় বাষ্প। তাহলে আমরা এই চিনির জায়গায় হচ্ছে জলীয় বাষ্পকে চিন্তা করবো, এবং পানির জায়গায় হচ্ছে বায়ুকে চিন্তা করে সেই চিত্রগুলো আরেকবার রাখার চেষ্টা করব। তো দেখো আমি হচ্ছে এখানে একটা রুমের চিত্র আঁকতেছি। এটা একটা রুম বা এটা একটা শহর হিসেবে চিন্তা করো। এটা একটা শহর বা এটা একটা রুম। ঠিক আছে? তো এই শহরের বা এই রুমের বর্তমান তাপমাত্রা হচ্ছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই শহরে আজকে যে বায়ু আছে বা এই রুমের মধ্যে আজকে যে বায়ু আছে, এই বায়ুটা নিজের মধ্যে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে, নিজের মধ্যে কি করতে পারবে? যতটুকু জলীয় বাষ্প নিজের মধ্যে ধারণ করতে পারবে। জলীয় বাষ্পের ধারণের ক্ষমতা নিজের মধ্যে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে, মানে ক্যাপিটাল এম, সেটা ইকুয়াল আমি ধরে নিচ্ছি 1000 গ্রাম। সেটা ইকুয়াল কত? 1000 গ্রাম। আমি আবারও বলি, এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আজকের দিনে এই রুমের মধ্যে বা এই শহরের মধ্যে যে পরিমাণ বায়ু আছে, এই বায়ু নিজের মধ্যে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেটা হচ্ছে কত? 1000 গ্রাম। ঠিক আছে? তো এখন আমি যদি এখানে 800 গ্রাম জলীয় বাষ্প দিই, এখানে যদি 800 গ্রাম জলীয় বাষ্প থাকে, অর্থাৎ স্মল এম যদি কত হয়? 800 গ্রাম হয়। এখানে জলীয় বাষ্প আছে কত গ্রাম? 800 গ্রাম। সে ধারণ করতে পারবে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত অবস্থা। ঠিক আছে? ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট, ধৈর্যটা ধরে রাখো। দেখো এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। তারপরে আমরা আরেকটা চিত্র আঁকতেছি এখানে। তো এটাও হচ্ছে একটা রুম বা বায়ু, এটা হচ্ছে একটা রুম বা শহর হিসেবে চিন্তা করো, যার তাপমাত্রা হচ্ছে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কত?
তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে। এবং তার মধ্যে আমরা জলীয় বাষ্প দিলাম হচ্ছে কত গ্রাম, 1000 গ্রাম দিলাম। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা সম্পৃক্ত অবস্থা বলবো, ঠিক আছে। এটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত অবস্থা, কারণ সে ধারণ করতে পারবে কতটুকু, 1000 গ্রাম, তার মধ্যে জলীয় বাষ্পে আসেও কত গ্রাম, 1000 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে আমি এখানে আরেকটা চিত্র আঁকলাম, যেটা তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে কত গ্রাম, 1000 গ্রাম, এবং তার মধ্যে আমরা জলীয় বাষ্প দিলাম হচ্ছে সাপোজ ধরো 1200 গ্রাম। কত গ্রাম দিছি, 1200 গ্রাম জলীয় বাষ্প দিছি। এই 1200 গ্রাম জলীয় বাষ্প সে কি রাখতে পারবে নিজের মধ্যে, আনসার হচ্ছে পারবে না। সে মিশাতে পারবে কতটুকু জলীয় বাষ্প, তার মধ্যে কতটুকু জলীয় বাষ্প মিশাতে পারবে, 1000 গ্রাম মিশাতে পারবে। আর বাকি 200 গ্রাম হচ্ছে নিচে ফালাই দিবে, যেটাকে আমরা শিশির আকারে দেখবো, যেটাকে আমরা কি আকারে দেখবো, শিশির আকারে দেখবো। অর্থাৎ এই 200 গ্রাম শিশির আকারে মাটিতে পড়ে থাকবে, আর বাকি 1000 গ্রাম হচ্ছে সে নিজের মধ্যে কি করতে পারবে, মিক্স করতে পারবে, কারণ তার ধারণ ক্ষমতা কত, 1000। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বলো কোনটা। হ্যাঁ 1000 গ্রাম, অসম্পৃক্ত, ধারণ ক্ষমতা কমে যাবে, এটা কমে যাবে, তখন সম্পৃক্ত হবে, ঠিক আছে। এরপরে স্টেজে এগুলো আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা বুঝছি কিনা, এরপরে খেয়াল করো, এরপরে তাহলে এটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত। এটাও কি সিচুয়েশন, স্যাচুরেটেড বা সম্পৃক্ত অবস্থা। ওকে, না বুঝলে বলবা, না বুঝলে অবশ্যই বলবা। তো এরপরে দেখো আমরা আরেকটা চিত্র আঁকতেছি। এবার হচ্ছে আমরা তাপমাত্রা কি করব, 25 থেকে 35 করে দিচ্ছি, অর্থাৎ তাপমাত্রা আমরা ইনক্রিজ করতেছি। আমরা জানি তাপমাত্রা ইনক্রিজ করলে ধারণ ক্ষমতা কি হয়ে যায়, বেড়ে যায়। এবার তো সেম বায়ু, এখানে যা বায়ু ছিল এখানেও সেম বায়ু, ঠিক আছে। এই বায়ু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা এখন বেড়ে কত হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি 1200 গ্রাম হয়ে গেছে, ঠিক আছে। ধরে নিচ্ছি কত গ্রাম হয়ে গেছে, 1200 গ্রাম হয়ে গেছে। তাহলে 25 থেকে তাপমাত্রা 35 করায় আমরা ধরে নিলাম যে তার ধারণ ক্ষমতা 1000 গ্রাম থেকে কত হয়ে গেছে, 1200 গ্রাম হয়ে গেছে। তাহলে এবার এই যে 200 গ্রাম যে শিশির আকারে পড়েছিল, আমরা যদি এখানে 1200 গ্রাম এবার জলীয় বাষ্প মিশাই, তাহলে 1200 গ্রাম জলীয় বাষ্প তার সাথে কি হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, আর কোনো শিশির পড়তে এখানে আমরা দেখবো না। ব্যাপারটা বোঝা গেছে? তার কারণ তার ধারণ ক্ষমতা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এখন স্মল এমটা কত, স্মল এমটা হচ্ছে আমাদের 1200 গ্রাম, এবং এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত। এটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। তো দেখো এই জিনিসগুলো আমরা বুঝছি যে সম্পৃক্ত কোনটা এবং অসম্পৃক্ত কোনটা। যতটুকু ধারণ করতে পারবে ততটুকু যদি থাকে সেটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত। তার চেয়ে যদি কম থাকে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত। ওকে ফাইন। তো এবার আমরা রিলেটিভ হিউমিডিটি সম্পর্কে একটু জেনে আসি। দেখো রিলেটিভ হিউমিডিটি কি, রিলেটিভ হিউমিডিটিকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এই আর ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইনটু হচ্ছে কত, 100%। এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আর বের করার সূত্র হচ্ছে এটা স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল এম ইনটু হচ্ছে 100%। ক্যাপিটাল এম এর পরিচয় হচ্ছে তার ধারণ ক্ষমতা অনুযায়ী জলীয় বাষ্পের ভর, মানে সে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে, আর স্মল এম এর পরিচয় হচ্ছে যতটুকু জলীয় বাষ্প তার মধ্যে আছে, সেটা হচ্ছে স্মল এম, ঠিক আছে। এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বের করার সূত্র। তাহলে এই সূত্র থেকে আমরা এখানে প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা রুমের তাপমাত্রা আমরা বের করি, সরি তাপমাত্রা না, রিলেটিভ হিউমিডিটি বের করি। তাহলে আমরা যদি এই রুমটার রিলেটিভ হিউমিডিটি বের করতে চাই, তাহলে স্মল এম কত, এখানে স্মল এম হচ্ছে 800, আর ক্যাপিটাল এম কত, ক্যাপিটাল এম হচ্ছে 1000 ইনটু হচ্ছে কত, 100%। তাহলে আমরা এখানে রিলেটিভ হিউমিডিটি কত পাচ্ছি, 80%। এখানে রিলেটিভ হিউমিডিটি কত পাওয়া যাচ্ছে, 80%। আমরা যদি এখানে রিলেটিভ হিউমিডিটি বের করতে চাই, এখানে রিলেটিভ হিউমিডিটি কত হবে, স্মল এম হচ্ছে কত, এখানে 1000, ক্যাপিটাল এম কত, ক্যাপিটাল এম হচ্ছে 1000 ইনটু হচ্ছে কত, 100%। তাহলে এখানেও কত হবে আমাদের রিলেটিভ হিউমিডিটি, এখানে আমরা রিলেটিভ হিউমিডিটি পাচ্ছি হচ্ছে 100%। 1000 কাটাকাটি যাবে, 100% থাকবে। এই জায়গায় যদি রিলেটিভ হিউমিডিটি আমরা বের করতে চাই, স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল এম, স্মল এম কত এখানে 1000, ক্যাপিটাল এম কত এখানে 1000 ইনটু হচ্ছে কত, 100%। তাহলে এখানে আমরা আপেক্ষিক আর্দ্রতা কত পাচ্ছি, 100% পাচ্ছি। এখানেও যদি আমি রিলেটিভ হিউমিডিটি বের করতে চাই, সেটাও কত হবে, এই যে 1200 ডিভাইড বাই কত, 1200, স্মল এম 1200, ক্যাপিটাল এম 1200, তার মানে আপেক্ষিক আর্দ্রতা কত দাঁড়াচ্ছে এখানে, বলো 100%। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে যেখানে রিলেটিভ হিউমিডিটি 100% ওইটা কেমন, ওটা সম্পৃক্ত অবস্থা। যেখানে রিলেটিভ হিউমিডিটি 100% ওটা সম্পৃক্ত অবস্থা। যেখানে রিলেটিভ হিউমিডিটি 100% ওটা কেমন অবস্থা, সম্পৃক্ত অবস্থা। এবং রিলেটিভ হিউমিডিটি 100% এর চেয়ে কম হলে সেটাই কি হচ্ছে, অসম্পৃক্ত অবস্থা। তাহলে আমরা বলতে পারি যে আর যদি কি হয়,
আর যদি 100% হয় তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত, আমরা ডিরেক্ট বলে দিব সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। আর যদি লেস দেন 100% হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। বুঝছি কি বুঝি নাই? ওকে, এই জিনিসটা আমরা হচ্ছে বুঝি। কোনো সমস্যা? আচ্ছা, এতটুকু যদি কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে মুছে দিচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আমরা মুছে দিচ্ছি। তো খেয়াল করো, এই জিনিসগুলো এবার আমরা মুছে দিচ্ছি, এগুলো কোনোটাই আমাদের আর লাগতেছে না। আচ্ছা, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এই বিষয়গুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি। এগুলো তোমরা বুঝছো তো না? স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বিষয়গুলো বুঝছি সাজ্জাদ আর ইমদা? কোনো সমস্যা? আচ্ছা, তো কোনো সমস্যা যদি না থাকে এরপরে হচ্ছে আমরা এর পরের টপিকসে চলে যাচ্ছি। তো খেয়াল করো, এর পরের টপিকসে আমরা দেখবো হচ্ছে আমরা প্রথম বক্স যেটা নিয়েছিলাম সেই বক্সের চিত্রটা একটু আঁকি এখানে। প্রথম বক্স যেটা নিয়েছিলাম, তো প্রথম বক্সে ছিল হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেখানে আমার ক্যাপিটাল এম ছিল হচ্ছে কত 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারবে। আর তার মধ্যে আমরা জলীয় বাষ্প দিছিলাম কতটুকু, বা জলীয় বাষ্প ছিল কতটুকু 800 গ্রাম ছিল, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি কত ছিল 80% ছিল, এবং যেটাকে আমরা অসম্পৃক্ত অবস্থা বলছি, তাই তো? যেটাকে আমরা কি বলছি, অসম্পৃক্ত অবস্থা বলছি। তো এবার আমি চাচ্ছি এই অসম্পৃক্ত অবস্থা থেকে এই রুমের বায়ুটাকে সম্পৃক্ত করতে, এই রুমের বায়ুটাকে কি করতে, সম্পৃক্ত করতে। তাহলে এটা আমি দুই ভাবে করতে পারি। একভাবে হচ্ছে আমি বাইরে থেকে যদি বায়ু এখানে প্রবেশ করাই, আমি যদি বাইরে থেকে বায়ু প্রবেশ করাই তাহলে কি হবে, তার ধারণ ক্ষমতা কি হবে, সরি বাইরে থেকে যদি আমি বায়ু এখানে কি করি বের করে দিই, ঠিক আছে, তাহলে তার ধারণ ক্ষমতা কমে যাবে এবং এটা সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, 800 গ্রাম ধারণ ক্ষমতা হয়ে যাবে, তার মধ্যে আসলে কত গ্রাম 800 গ্রাম সম্পৃক্ত হয়ে যাবে। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি করে, তাপমাত্রা ডাউন করে, তাপমাত্রা কমিয়ে দিই। আমরা জানি তাপমাত্রার সাথে সম্পর্ক কিরকম, তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে আমরা যদি তাপমাত্রা কমাই দেই তাহলে তার ধারণ ক্ষমতাটা কি হয়ে যাবে, কমে যাবে, ধারণ ক্ষমতা কমে যাবে। তাহলে আমরা তার তাপমাত্রা হচ্ছে কমাই দিচ্ছি। আমি ধরে নিচ্ছি এইটার তাপমাত্রা আমি 25 থেকে কত করে ফেলছি, 15 ডিগ্রি সেলসিয়াস করে ফেলছি, যার কারণে তার ধারণ ক্ষমতা 1000 থেকে কত হয়ে গেছে, 1000 থেকে হয়ে গেছে হচ্ছে 800 গ্রাম। এগুলো কিন্তু সবগুলোই বুয়া নাম্বার দিয়ে বোঝাচ্ছি, জাস্ট বোঝার জন্য ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে 25 থেকে তাপমাত্রা 15 করাই তার ধারণ ক্ষমতা 1000 থেকে কত হয়ে গেছে 800 গ্রাম। এখন তার মধ্যে আসেও কত গ্রাম, তার মধ্যে আসেও হচ্ছে কত গ্রাম 800 গ্রাম, ঠিক আছে? তাহলে এখন এটা কি অবস্থায় আছে, সম্পৃক্ত অবস্থা, কারণ তার ধারণ ক্ষমতাও 800 গ্রাম আর তার মধ্যে আসেও কত গ্রাম 800 গ্রাম জলীয় বাষ্প। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। এটা এখন কি অবস্থা, সম্পৃক্ত অবস্থা। এবং এটার আপেক্ষিক আর্দ্রতা এখন কত, আপেক্ষিক আর্দ্রতা এখন 100%। এই যে স্মল m ডিভাইডেড ক্যাপিটাল M ইনটু কত 100%, বুঝছি কিনা? আচ্ছা, তো দেখো এই তাপমাত্রাটাকে বলা হবে শিশিরাঙ্কের তাপমাত্রা। এই তাপমাত্রাটাকে বলা হবে কি, ডিউ পয়েন্ট টেম্পারেচার। এই তাপমাত্রাটাকে বলা হবে ডিউ পয়েন্ট টেম্পারেচার বা শিশিরাঙ্কের তাপমাত্রা। একটু ওয়েট করো, লাইট হতে চলে আসবে।